এই মাত্র এক মারাত্মক খবর নিয়ে আপনাদের সামনে এলাম। খবরটি শুনলে হয়তো আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। 15 বছরের দুর্নীতি তা খোলসা হতে চলছে। মমতার জামানার দুর্নীতি আজ কাফিন খুলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দুর অস্থিনে। কি লুকানো আছে? বাংলায় বিজেপি সরকার গঠনের পর আজ মঙ্গলবার বিধানসভায় এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছেন রাজ্যের রাজনীতি। মুখ্যমন্ত্রী পদে অভিষেকের পর আজই প্রথমবার বিধানসভায় নিজের প্রশাসনিক দর্শন নিয়ে বিস্তারিত বক্তৃতা দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। নবান্নের 14 তলা সূত্রের দাবি, এই বক্তৃতায় স্রেফ সৌজন্য নয়, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় 15 বছরের প্রতিষ্ঠানিক দুর্নীতির কফিন খুলে একের পর এক গোপন নথি সামনে আনতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে স্পিকার নির্বাচনের দিন বিধানসভায় শুভেন্দু অধিকারীর বক্তৃতা দিলেও তা মূলত পরিষদীয় বিষয় আশয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তখন তিনি সবেমাত্র মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন, সবটা বুঝে উঠতে পারেননি। কিন্তু গত কয়েক সপ্তাহে নবান্নের অলিন্দে বিস্তর হোমওয়ার্ক সেরে ফেলেছেন নতুন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানার পুরানো ফাইল ঘাটাঘাটি শুরু। দপ্তর ধরে ধরে 15 বছরের হিসাব নিকেশের অডিট রিপোর্ট খতিয়ে দেখা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিবিধ ফাইলে দেওয়া অনুমোদন ও ফাইল নোটিং এখন শুভেন্দুর নখদর্পণে। আর সেই সব বিস্ফোরক তথ্য নিয়েই মঙ্গলবার বিকেলে বিধানসভায় বোমা ফাটালেন তিনি। জানিয়ে রাখা ভালো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানাতেও মন্ত্রী ছিলেন, তাই তাই তৃণমূল ছাড়লেও সিনিয়র আইএএস পুলিশ কর্তাদের অনেকেই তার সঙ্গে যোগাযোগ রাখতেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় কোথায় অনিয়ম বা দুর্নীতি হচ্ছে তার কিছু ইঙ্গিত তার কাছে আগে থেকেই ছিল। বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল আর.এন. রবি প্রথাগতভাবে ভাষণ দিয়েছিল। মঙ্গলবার তারই ধন্যবাদ প্রস্তাবে জবাবি বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল 4:30 নাগাদ বক্তৃতা দিতে উঠতে পারেন তিনি। সূত্রের দাবি, স্রেফ তোলাবাজি, সিন্ডিকেট রাজ কিংবা কয়লা ও গরু পাচারের মতো চেনা অভিযোগ নয়। শুভেন্দু অধিকারীর মঙ্গলবার নিশানা করতে পারেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিকল্পিত সংঘবদ্ধ প্রতিষ্ঠিত দুর্নীতিকে। নবান্নের 14 তলায় বসে কিভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী নজরদারিতেই সবটা চলতো তার দুর্নীতি খতিয়ান তুলে ধরা হতে পারে। ভুয়ো উপভোক্তা তালিকা, সামাজিক প্রকল্পগুলিতে কিভাবে আসল প্রাপকদের বঞ্চিত করে দলীয় স্তরে ভুয়ো নাম ঢোকানো হয়েছিল। 100 দিনের কাজের কেলেঙ্কারি, লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করে সরকারি টাকা আত্মসাতের খতিয়ান, আবাস যোজনা দুর্নীতির পাকা বাড়ি থাকা সত্ত্বেও শাসক দলের পছন্দের লোকদের কিভাবে ভুয়ো বেনিফিশিয়ারি সাজিয়ে ঘর পাইয়ে দেওয়া হয়েছিল, সরকারি অর্থের অপচয়, শিল্প আনতে বিদেশ ভ্রমণের নামে বিপুল খরচ, টাটাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে বিলেতে টাটার মালিকানাধীন হোটেল, দৈনিক প্রায় 4 লক্ষ টাকা সুইটে থাকা, সরকারি অনুষ্ঠান, প্রশাসনিক বৈঠকে প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয়ের খতিয়ান, পছন্দের মানুষকে সরকারি জমি, আইন ও নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে টেন্ডারের নামে সরকারি জমি ও বহুতল ভবন কাছের মানুষদের পাইয়ে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য। বিকেল 4:30 পর বিধানসভায় অন্দরের শুভেন্দু অধিকারীর বাস্তবিক কি ফাইল খোলেন এবং তার আস্তিন থেকে কি নথি বের হয়, এখন সেদিকেই চোখ রাখা গোটা রাজ্যের। 15 বছরে যা দুর্নীতি করেছে তা ভাবার অতীত। একজন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ, সে টাকা চুরি করেছে। তারপরে একজন এলো পার্থ বসু,
সে তো পরিষ্কার বলে দিল যারা তৃণমূল করবে তাদেরই চাকরি দেবো, তাদেরই সব সুযোগ সুবিধা পাওয়া যাবে। তবে এই ব্যক্তিরও কিন্তু জেল হওয়া উচিত, এর নামে এফআইআর হওয়া উচিত। জনগণের টাকা জনগণ সকলে মিলেমিশে সেটা যাতে পায় তার দিকে নজর দিতে হবে। তা না করে তৃণমূল কে করছে তাকে তাকে চাকরি দেবে, তাকে তাকে সব সুবিধা সুযোগে এরকম পাইয়ে দেবে, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। সুতরাং ভারতবর্ষকে কিন্তু অবশ্যই তার নামে এফআইআর হওয়া উচিত এবং এর জেল হওয়ার একান্ত দরকার। রাস্তাঘাটে এখন জনগণ বলছে ভালো তৃণমূলকে, ফিরহাদ হাকিম ভালো তৃণমূলকে, পার্থ বসু ভালো তৃণমূল কি, পার্থ চ্যাটার্জি তবে এইসব তৃণমূলের ভালো লোক, সেটা নিয়ে এখন ভীষণ রাস্তাঘাটে আলোচনা হচ্ছে। শুনে খারাপও লাগছে, কেননা আমার বয়স এখন প্রায় 74-75 বছর বয়স। আমি বিজেপি আসার জন্য প্রাণপণ চেষ্টা করেছি নিজের বক্তব্যগুলো রাখার জন্য। অনেক ভয় ছিল যে কখনো আমাদের হয়তো বেছে বেছে ধরে ধরে মারবে, তবুও জানি আমার বয়স হয়ে গেছে, তবু অন্তত ভবিষ্যতের জন্য কিছু মুখ খুলতেই হয়। ইয়ং ছেলে মেয়ে যেগুলো ছিল, সুন্দর সুন্দর মেয়েগুলো ছিল, লোকগুলো ছিল, তারা মুখ খুলেছিল। যদি তৃণমূল কোনো কারণে চলে আসতো বলুন তো কি হাল হতো। সেখানে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল এসব বাছার কোনো দরকার আছে? জনগণ কি বলছে ভবিষ্যতে আরো জানা যাবে। বন্ধুরা, আপনারা অবশ্যই প্রতিক্রিয়া জানাবেন। আপনাদের এই প্রতিক্রিয়াগুলো আমাদের উপরে যারা রয়েছে তারা দেখবে, দেখে বুঝতে পারবে যে এরা কোন পথে চলছে, জনগণ কি বলছে। আরও একটা কথা বলি, আপনাদের ছাড়া তো কাউকে বলা যাবে না, তাই আপনাদের বলি বিজেপিকে ছাড়া যাবে না। বিজেপি একটি হিন্দু সরকার, একে ছাড়া যাবে না। এ যদি এর মধ্যে যে বড় মাথা থাকবে সে যদি কোনো বেশি ভুল কাজ করে, জনগণকে পাত্তা না দেয়, তবে সেই ব্যক্তি যাতে হেরে যায় তারও ব্যবস্থা করা মনে হয় দরকার। বিজেপি থাকুক, বিজেপির কাউকেই ভোট না দিয়ে রাখবেন না। যারা হিন্দুরা রয়েছেন জেগে উঠুন, হিন্দুরা শুধু বিজেপিকেই ভোট দেবে। এইরকম যদি না হয় তাহলে কিন্তু আমাদের হিন্দুরা লোপাট হয়ে যাবে, অত্যাচারিত হবে। এখনও হচ্ছে হিন্দু 20টা-22টা রাজ্যে আমাদের হিন্দুদের রাজত্ব চলছে, সেখানে 14 বছরের জেল হচ্ছে, কাউকে খুন করে দিচ্ছে, তার কোনো প্রতিক্রিয়া না আছে আমাদের মোদি সাহেবের, তার প্রতিক্রিয়া কারুর তো দেখছে না, হেলদোল নাই। ধামি সরকার, সে একবারে বড় বড় কথা বলছে, তার রাজ্যে এই ধরনের ঘটনা 14 জন যারা রক্ষা করছে জীবন তাদের জেল হয়। এটা কখনো কোথাও শোনা যায়? জিহাদি ম্যাজিস্ট্রেট, জিহাদি শিক্ষিত হলে কি হবে? এরা যতই শিক্ষিত হোক, ওই জিহাদি মনোভাব এদের ছাড়বে না। জিহাদি মনোভাবে তাই এই কাজটা করেছে। এটা তো ছাড়া পেয়ে যাবে, সুপ্রিম কোর্ট গেলে শিওর ছাড়া পেয়ে যাবে। কিন্তু এই যে কাজটা করে তার পরিচয় দিয়েছে একটা শিক্ষিত মুসলিম হলেও তো শিক্ষিত মার্জিত হওয়ার কথা, সে এই জিহাদি কাণ্ডটা ঘটিয়েছে। তাকে আমরা ধিক্কার জানাই। আপনারা কি বলতে চান বলুন, কমেন্টস বক্সে অবশ্যই বলবেন।